আমাদের এখানে তাহলে কি করতে বলেছে 4x স্কয়ার প্লাস 9y স্কয়ার সমান বলেছে 12xy হলে x y এর মান নির্ণয় করো, তাই তো? তাহলে আবার আমরা একটু আগে আমরা যে অঙ্কটার জন্য করলাম আমরা সেম আমরা এখানে আমরা পাই 4x স্কয়ার প্লাস 9y সমান হচ্ছে 12xy। এবার আমরা কি করব, এই যে আমাদের 12xy আছে, এই 12xy টাকে আমরা সমানের বাম দিকে নিয়ে চলে আসি। আমরা সমানের বাম দিকে নিয়ে আসি 12xy কে, তাহলে 4x স্কয়ার প্লাস 9y স্কয়ার মাইনাস 12xy সমান হয়ে গেল 0। হয়েছে? এবারে 4x স্কয়ার মানে 2x স্কয়ার 2x তার হোল স্কয়ার হয়েছে। তারপরে প্লাস 9y স্কয়ার মানে 3y তার হোল স্কয়ার, তাহলে এই হলো 3y তার হোল স্কয়ার। তারপরে মাইনাস 12xy, তাহলে মাইনাস 12xy কে এটাকে আমি যখন a স্কয়ার প্লাস b স্কয়ার করে লিখছি তাহলে আমরা মাইনাস 12xy কে আমরা তাহলে লিখি x 2ab হিসাবে, তাহলে আমরা লিখি 2 হয়েছে। a আমরা কোনটাকে ধরেছি, a ধরেছি আমরা 2x কে, তাহলে 2a। তারপরে b ধরেছি কোনটাকে 3y কে, 3y সমান 0। 2 2 এ 4 আর 3 হয়ে গেল 12, 12xy হয়ে গেল, আমাদের মিলে গেল। তাহলে এটা আমাদের কিসের সূত্র, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, a মাইনাস b এর সূত্র। তাহলে a মাইনাস b তার হোল স্কয়ার সমান হচ্ছে 0। a মাইনাস b তার হোল স্কয়ার সমান 0। এবারে আমাদের এইখানে স্কয়ার আছে, তো স্কয়ার আছে মানে বর্গ আছে, তাহলে বর্গ আমরা এখন যদি এই বর্গটাকে আমরা নষ্ট করতে যাই কিংবা তুলতে যদি যাই তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে, বর্গমূল করতে হবে। তাহলে আমরা এইখানে আমরা বর্গমূল করব, এই দিলাম বর্গমূল 2x মাইনাস 3y তার হোল স্কয়ার সমান 0 তার রুট। তাহলে এইখানে আমরা লিখব উভয় পক্ষে বর্গমূল করে পাই। হয়েছে? আচ্ছা, বর্গ ছিল তার বর্গমূল করলাম, তাহলে আমাদের এই বর্গটা উঠে গেল, কি তাই তো? তাহলে 2x মাইনাস 3y সমান 0 বর্গমূল 0, 0 বর্গমূল 0। এবারে আমরা এইখানে মাইনাস 3y ছিল, সেই মাইনাস 3y কে আমরা সমানের ডান দিকে নিয়ে আসছি, তাহলে মাইনাস 3y টা আমাদের তাহলে কত হবে, তাহলে আমাদের মাইনাস, তাহলে এই হলো আমাদের হচ্ছে 2x এর পরে আমরা মাইনাস 3y টাকে আমরা সমানের ডান দিকে নিয়ে চলে এলাম, হয়ে গেল প্লাস 3y। হয়েছে? এবারে এই x এর সাথে এই দুইটা কি হয়েছে, গুণ হয়ে আছে। ঠিক একই রকম ভাবে এই 3 এর সাথে এই y টা কি হয়ে আছে, গুণ হয়ে আছে। তাহলে আমরা এই দুইটাকে যদি এই পাশে নিয়ে যাই তাহলে কি করতে হবে, ভাগ করতে হবে। আবার এই y টাকে যদি আমরা যদি সমানের বাম দিকে নিয়ে আসি তখন আমাদের কি করতে হবে, ভাগ। তাহলে আমরা উভয় দিকেই আমরা সংখ্যাটাকে আমরা তাহলে নিয়ে যাই সমান। তাহলে x এই দিক থেকে আমরা y টাকে আনছি, এইদিকে y টা গুণ হয়েছিল, এইদিকে হয়ে গেল ভাগ সমান। এইদিকে আমাদের 3 আগে থেকেই ছিল, 2টা এইদিকে গুণ হয়েছিল, এইদিকে চলে গেল ভাগ। x বাই y মানেই হচ্ছে এই x বাই y মানেই হচ্ছে x is to y, আর আমাদের এই x is to y টাই আমাদেরকে এখানে বের করতে বলেছে। তাহলে অতএব x is to y সমান 3/2 মানে হচ্ছে 3:2।
পরের অঙ্কে আমাদের কি বলেছে? পরের অঙ্কে বলেছে যে 30 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার জমির বাইরের চারিদিকে 1 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে রাস্তা সহ জমির পরিসীমা কত হবে? তাহলে আমাদেরকে বলেছে এটা 30 মিটার বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র আছে। এই হলো একটা বর্গক্ষেত্র যার প্রতিটা বাহু হচ্ছে 30 মিটার। হ্যাঁ, যার প্রতিটা বাহু কত? একটা বর্গক্ষেত্র আছে যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য এমন একটা 30 মিটার বাহু বিশিষ্ট একটা বর্গাকার হচ্ছে জমি বলে দেওয়া আছে। এইবারে সেই জমির আমাদের কি বলেছে যে বাইরের দিকে 1 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে আমরা বাইরের দিকে আমরা এবার রাস্তা করি। তাহলে এই হলো বাইরের দিকে, এই হলো আমাদের 1 মিটার চওড়া রাস্তা। এইটুকুটা আমাদের 1 মিটার, এইটুকুটা 1 মিটার, এইটুকু 1 মিটার। বুঝেছেন? আমাদের কার দিকে আছে? এইদিকেও আছে, ওইদিকেও আছে, এইদিকেও আছে। তাহলে আমাদের এইখানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত বলা ছিল স্যার? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত বলা ছিল? বলা ছিল 30 মিটার বাহুর দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত বলা ছিল? 30 মিটার। এইবারে বলেছে যে 1 মিটার তাহলে চওড়া রাস্তা বেড়েছে। তাহলে এই বাহুটা, এই যে এই বাহুটা তাহলে এই দিকেও 1 মিটার বেড়েছে, তাই তো? আবার এই দিকেও 1 মিটার বেড়েছে, কি তাই তো? তাহলে একবার এই দিকে বেড়েছে, একবার ওই দিকে বেড়েছে। ঠিক একই রকম ভাবে এই বাহুটাও একবার এই দিকে বেড়েছে, একবার এই দিকে বেড়েছে। একই রকম ভাবে এই বাহুটাও এই দিকে বেড়েছে, এই দিকে বেড়েছে, এও তাই এই দিকেও বেড়েছে, আবার উপর দিকেও বেড়েছে। তাহলে বলো প্রত্যেকটা বাহু দুই দিকেই এক এক করে বাড়ছে তো, হ্যাঁ কি না? তাহলে বাইরের চারিদিকে এক মিটার চওড়া রাস্তা বাড়ানোর পর বর্গাকার জমির দৈর্ঘ্য আগে থেকে ছিল কত? 30। আমাদের যেহেতু আমাদের দুই দিকে এক এক করে বাড়িয়েছি, তাহলে যোগ 1 গুণিত 2, এটা হয়ে গেল আমাদের সম্পূর্ণ বাহুর দৈর্ঘ্য এত মিটার। তাহলে হচ্ছে 30 যোগ 2 সমান হচ্ছে 32 মিটার, সমান হলো 32 মিটার। আচ্ছা, এখন আমাদেরকে কি বের করতে বলেছে? এখন আমাদেরকে বের করতে বলেছে যে রাস্তা সহ বর্গাকার জমির পরিসীমা কত, মানে এই বাইরের দাগটা কত বড়। যেই বাইরের দাগটা এখন আমি কাটছি সেই বাইরের দাগটা আমাদের মোট কত বড়। আর অতএব রাস্তা সহ বর্গাকার জমির পরিসীমা সমান বর্গাকার যে কোনো বর্গক্ষেত্রের পরিসীমা বের করার আমাদের নিয়ম কি? 4 গুণিত বাহুর দৈর্ঘ্য, 4 গুণিত বাহুর দৈর্ঘ্য তাহলে সমান 4 গুণিত, এখন আমাদের নতুন বাহুর দৈর্ঘ্য কত? 32, তাহলে 32 সমান এইদিকে তাহলে হচ্ছে 8 আর এইদিকে হয়ে গেল 20।
আচ্ছা, আমাদের ওর পরবর্তী অঙ্ক আমাদের কি বলেছে যে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 5:2 এবং পরিসীমা বলেছে 560 সেন্টিমিটার হলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ কত। ঠিক আছে, তাহলে আমাদের এইটা তো বলে দেওয়া আছে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত। তাহলে আমরা সেটা তাহলে তুলে ফেলি। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 5:2। হ্যাঁ, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত কত? 5:2। তাহলে এখন আমরা তাহলে হচ্ছে ধরে নিই, তাহলে মনে করি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান, আমাদের এখানে অনুপাতে বলে দেওয়া ছিল 5:2, মানে দৈর্ঘ্যের জন্য 5 আর প্রস্থের জন্য 2 অনুপাত। দৈর্ঘ্যের জন্য 5 অনুপাত, প্রস্থের জন্য 2 অনুপাত। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান আমি ধরে নিচ্ছি 5x। আমি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আমি হচ্ছে কত ধরে নিচ্ছি? 5x। এইখানে আমাদের এককটা বলা ছিল সেন্টিমিটার। একক আমাদের কি বলেছিল? সেন্টিমিটার। সুতরাং আমরা এখানে আমরা একক লিখছি সেন্টিমিটার। সেন্টিমিটারকে ছোট ভাষায় সেমি। একই রকম ভাবে আয়তক্ষেত্রের তাহলে প্রস্থ কত হচ্ছে স্যার? আয়তক্ষেত্রের প্রস্থ যেহেতু আমরা 5:2 অনুপাতে আমরা 5 যে অনুপাতটা ছিল সেখান থেকে আমরা 5x ধরেছি, তাহলে প্রস্থের ক্ষেত্রেও আমরা তাহলে সেম ধরব, 2 অনুপাত থেকে 2x সেমি। এখন তাহলে আমাদের আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি? আমরা ঠিক এর আগের অঙ্কটাতেই করলাম। আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ। আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি? 2 গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ। এবারে আমাদের তাহলে 2 গুণিত 2। এবারে এইখানে আমাদের কি লেখা আছে? দৈর্ঘ্য। আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত পেয়েছি? 5x। আয়তক্ষেত্রের প্রস্থ কত পেয়েছি? 2x। এদের মধ্যে ছিল প্লাস, সমান 5x আর আমরা যদি হচ্ছে 2x এর যোগ করি তাহলে হয় 7x। তাহলে 5x আর 2x এর যোগ করে পেলাম 7x। 2 এর সাথে 7x যোগ আমরা যদি গুণ করি তাহলে আমরা পাই 14x সেমি। এখন আমাদেরকে অঙ্কে বলে দেওয়া আছে যে আয়তক্ষেত্রের পরিসীমা কত বলে দেওয়া আছে? 560 সেন্টিমিটার। কত বলে দেওয়া আছে? 560 সেন্টিমিটার। তাহলে আমরা আয়তক্ষেত্রের পরিসীমা কত বের করেছি? 14x। সেইখান থেকে সেই 14x সমান আমাদের ওইখানে আমাদের কত বলে দেওয়া আছে? 560। এটা আর ওটা তাহলে সমান 14x টা যা আমাদের 560 টা তাই সেইখানে আমরা লিখেছি শর্তানুসারে 14x সমান হচ্ছে 560। আচ্ছা, এই x এর সাথে এই 14টা আমাদের কি হয়েছে? গুণ। তাহলে x এর সাথে 14 যদি গুণ হয়ে থাকে, সেই 14টাকে আমরা সমানের ডান দিকে যদি নিয়ে যাই তাহলে আমাদের কি হয়ে যাবে? ভাগ। তাহলে x সমান 560/14। আমরা যদি 14 দিয়ে আমরা যদি কাটি তাহলে হয় আমাদের 4 14 56 শূন্য বসে গেল সমান 40। তাহলে আমরা x এর মান আমরা কত পেয়েছি? x এর মান আমরা পেলাম 40। তাহলে আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আমরা এখন লিখতে পারবো। এখানে x এর মান আমরা তাহলে 24, আমরা x এর মান তাহলে এখানে আমরা 40 বসিয়ে দেব। তাহলে আমরা বসিয়ে দিই। অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান 5 গুণিত 40 x এর, আমরা x এর জায়গায় x এর মানটা বসিয়ে দিলাম, সমান আমাদের 4 5 20 আর 0 200 সেমি। কি করব পরে আয়তক্ষেত্রের প্রস্থ
সমান 2 গুণিত 40 সমান 80 সেমি। এই দুটো উত্তর। আচ্ছা, ওর পরের অঙ্ক আমাদের কি বলেছে? ওর পরের অঙ্কতে আমাদের বলেছে যে একটি সমকোণী ত্রিভুজে একটা কোণ 50 ডিগ্রি, তাহলে অপর দুই কোণের মান কত? হ্যাঁ, একটা কোণ 50 ডিগ্রি। তাই একটা সমকোণী ত্রিভুজ আঁকি। এই হলো আমাদের একটা সমকোণী ত্রিভুজ, এটার নাম দিলাম এ বি সি। আচ্ছা, সমকোণী ত্রিভুজকে সমকোণী ত্রিভুজ কেন বলা হয়? সমকোণী ত্রিভুজকে সমকোণী ত্রিভুজ বলা হয় তার কারণটা হচ্ছে যে সমকোণী ত্রিভুজের একটা কোণ সমকোণ। সমকোণী ত্রিভুজের একটা কোণ কত? সমকোণ। সমকোণের মান কত? 90 ডিগ্রি। সমকোণ মানে কত? 90 ডিগ্রি। তাহলে সেটাই আমরা এখানে লিখবো যে সমকোণী ত্রিভুজের এইটুকু আমাদের একটা মাথায় রাখতে হবে। সমকোণী ত্রিভুজ যখন বলেছে তার মানে সমকোণী ত্রিভুজের একটা কোণ সব সময় সমকোণ হবে। কি হবে? একটা কোণ সব সময় সমকোণ হবে। তাহলে এই একটা কোণ সমকোণ হয়ে গেছে। এখন সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। সমকোণের আমাদের মান কত? 90 ডিগ্রি। তাহলে যে কোনো সমকোণী ত্রিভুজের একটা কোণ সবসময় কত হবে? 90 ডিগ্রি হবে। এবারে আমাদের একটা কোণ 90 ডিগ্রি, আর আমরা কি জানি যে কোনো ত্রিভুজে আমরা জানি যে কোনো ত্রিভুজে তিন কোণের সমষ্টি কত সবসময়? 180 ডিগ্রি। তিন কোণের সমষ্টি কত? তিন কোণের সমষ্টি হয় সবসময় 180 ডিগ্রি। তাহলে একটা ত্রিভুজের যখন তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, ওর মধ্যে থেকে একটা কোণ বলা আছে 90, আর আরেকটা কোণের মান আমাদের প্রশ্নেই বলে দেওয়া আছে 50। কি তাই তো? একটা কোণের মান 90 আর আরেকটা কোণের মান কত বলে দেওয়া আছে? 50। তাহলে আমরা অপর কোণটা আমরা বের করতে পারবো। তাহলে একটি কোণ সমকোণ, একটি কোণের মান 90 ডিগ্রি ও অপর কোণের মান 50 ডিগ্রি। এটা আমাদের যেহেতু বইয়ে দেওয়া আছে 50 ডিগ্রি, প্রশ্নে বলা আছে, তাই আমরা এর ব্র্যাকেটে লিখব প্রদত্ত, মানে আমাদেরকে যে জিনিসটা দিয়ে দেওয়া হয়েছে। তাহলে অপর কোণের মানটা আমাদের এখানে বলে দেওয়া আছে 50 ডিগ্রি। তাহলে পরে রইল আমাদের আরেকটা কোণ। তাহলে বাকি কোণটির মান তাহলে বাকি কোণটির মান আমরা তাহলে কি করে বের করব? যোগ করে দিয়ে বিয়োগ। তাহলে ছিল কত? 180 ডিগ্রি। এদের মধ্যে থেকে আমাদের বাদ যাচ্ছে কত? 90 আর হচ্ছে 50। তাহলে বিয়োগ 90 যোগ 50 সমান 180 ডিগ্রি বিয়োগ 140 ডিগ্রি সমান 40। পরের অঙ্কে আমাদের কি বলেছে? a - b সমান বলেছে 2, আর ab এর মান বলেছে 8।
এখন ab এর মান যদি 8 হয় তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান বের করো। আমরা এই দিক ওই দিকে আমরা এখন কাটতে যাব না, যদি আমাদের ইচ্ছে যদি হয় তো আমরা ওই দিক থেকেও করতে পারি, যদি আমাদের ইচ্ছে যদি না হয় তাহলে আমরা এই দিক থেকেও করতে পারি, মানে আমরা এই দিক ধরেও করতে পারি, আবার আমরা এখান থেকেও করতে পারি। তো আমরা একে একে আমরা দুটোই দেখব। আগে আমরা এই দিক থেকে দেখি, a মাইনাস b সমান লিখলাম 2। এবারে উভয় পক্ষে আমরা এখন বর্গ করব, উভয় পক্ষে বর্গ করে পাই। তাহলে উভয় পক্ষে আমরা তাহলে এখন বর্গ করি, তাহলে উভয় পক্ষে বর্গ করতে পারি কি হবে, a মাইনাস b তার হোল স্কয়ার সমান 2 তার হোল স্কয়ার। তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab সমান 2 এর আমাদের স্কয়ার ছিল, 2 এর স্কয়ার মানে 4 সমান, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার। আমাদের এখানে ab এর মান কত বলে দেওয়া আছে, এখানে 8, তাহলে 2 * 8 সমান 4। যেহেতু ab সমান